আসসালামু আলাইকুম। আমি নাদিম মুবিন হক। আমাদের আউটসোর্সিং ক্লাসের আজকের নতুন ক্লাস, সেটা হচ্ছে যে আমরা পর্যায়ক্রমে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করার জন্য বলতে পারেন যে ওয়েব ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায় থেকে একেবারে ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন পর্যন্ত আমরা শিখব। তাহলে আমরা তার প্রাথমিক পর্যায়ের যে ক্লাস সেটা হচ্ছে যে একেবারে আমরা এইচটিএমএল থেকে শুরু করব। তাহলে আমি এইচটিএমএল যেটা হচ্ছে যে এইচটিএমএলটা কি, তাহলে এইচটিএমএলটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। কিন্তু এইখানে যেটা হচ্ছে যে একেবারেই যে এই টেক্সট ফরম্যাটটা হাইপার টেক্সট মার্কআপ যে ফরম্যাটটা সেটা শুধুমাত্র আমরা শুধু ব্রাউজারে আমাদের একটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইটের প্রাথমিক ডিজাইন বলতে পারেন। তারপরেও আমরা আমরা আমাদের এইচটিএমএল এর যদি ধারণা থাকে তাহলে এবং এইচটিএমএল খুব ভালোভাবে আমরা যদি করতে পারি, তাহলে সেটা দিয়েও খুব সুন্দর করে একটা ওয়েবসাইট আমরা উপস্থাপন করতে পারি। তাহলে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একেবারেই না, এটা কোনো কোডিং না। কিন্তু আমরা যে কোনো ব্রাউজার ব্রাউজার বলতে যেটা হচ্ছে যে আমরা ধরেন যে ইন্টারনেট এক্সপ্লোরার বা মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম, সাফারি, ইউসি ব্রাউজার, তাহলে এই সব ব্রাউজারে আমরা একটা এইচটিএমএল কোডিং যখন রান করব তখন সেখানে আমরা সেইভাবেই আমরা টেক্সট ফরম্যাটটা কিরকম হবে, আমাদের ইমেজটা কিরকম দেখা যাবে, বা এখানে আমরা ভিডিও দেখতে পারবো, আমরা অডিও দেখতে পারবো, এবং সেই অডিও ভিডিও ইমেজ সমস্ত ফরম্যাটগুলি আমরা খুব সুন্দরভাবে এইচটিএমএল এর কোড দিয়ে, সেটাকে কোড না বলে আমরা এখন চলে যাব, সেটাকে বলবো আমরা ট্যাগ, এইচটিএমএল ট্যাগ ইউজ করব। এবং সেই এইচটিএমএল এর ট্যাগটা ব্যবহার করতে গেলে আমাদের লাগে টেক্সট এডিটর। তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে টেক্সট এডিটর এর মধ্যে যেই ট্যাগগুলি, আহ, শুধু ট্যাগ না, ট্যাগের পরে আসবে এলিমেন্ট, এলিমেন্টের পরে আসবে অ্যাট্রিবিউট, এইভাবে এমবেড টেক্সট, এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের একটা এইচটিএমএল ফাইল আমরা টেক্সট এডিটরে সেভ করলে সেই এই এইচটিএমএল ফাইলটা যখন আমরা কোনো একটা ব্রাউজারে ওপেন করব তখন আমাদের ওয়েবসাইটের মতো করে দেখাবে। তাহলে আমরা পরবর্তীতে আমরা কি কি বিষয়ে আমরা শিখব, যে আমরা এই এইচটিএমএল এর মধ্যে কি কি শিখব সেটা পর্যায়ক্রমে আমরা এইভাবে বেসিক ট্যাগ আমরা দেখব, তারপরে অ্যাট্রিবিউটস দেখব, মেটা ডাটা দেখব, তারপরে ইমেজের ফরম্যাটগুলি দেখব, ট্যাবল কিভাবে ক্রিয়েট করব সেটা দেখব, ওয়ার্কিং উইথ লিস্ট, লিস্ট তৈরি করাটা দেখব, ডিফারেন্ট লিঙ্কস, আমরা লিঙ্ক কিভাবে দিব, এবং তারপরে হচ্ছে যে ব্লগ কিভাবে তৈরি করব কিভাবে সেটা, ফ্রেমস অ্যান্ড আই ফ্রেমস, টার্মগুলি হয়তো বা আপনাদের কাছে পরিচিত না, কিন্তু আস্তে আস্তে আমরা এই টার্মগুলির সাথে পরিচিত হব এবং দেখবেন যে খুব সহজভাবেই আপনারা এই কাজগুলি করতে পারছেন। ওয়ার্কিং উইথ কালার্স অ্যান্ড ফন্টস, আমরা এই এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে আমরা
একটা ওয়েবসাইটের যেই কালারটা ইউজ করব বা যেই ফন্টটা ইউজ করব সেটা যদি ওয়েবসাইটের জন্য কম্পিটেবল না হয়, কালারটা যদি কম্পিটেবল না হয়, তাহলে এই আমাদের ওয়েবসাইটটা খুব ভালোভাবে দেখা যাবে না। এটা শুধুমাত্র এইচটিএমএল এর জন্য না, এইচটিএমএল এর পরে আমরা সিএসএস করব, তারপরে এই সিএসএস এর পরে তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, যেটা আমরা বলছি যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন, সেটার মধ্যেও এই কালার স্কিম, একটা ওয়েবসাইটের কালার স্কিম কি হবে সেই বিষয়ে আমাদের খুব ভালোভাবে ধারণা না থাকলে আমাদের ওয়েবসাইটটা, ধরেন আমি যার জন্য, যেই ক্লায়েন্টের জন্য তৈরি করছি, সেই ক্লায়েন্টকে আমি পছন্দ করাতে পারবো না। ধরেন আমি যেই মনিটরে কাজ করছি সেই মনিটরের রেজুলেশন, সেই মনিটরের কালার, যেই আমি হয়তোবা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি, কিন্তু এটা যখন বায়ারের কাছে যাবে বা যেই ক্লায়েন্টের জন্য তৈরি করছি সেই ক্লায়েন্টের কাছে যাবে, তার ওইখানে গিয়ে তার মনিটর, তার মনিটরের রেজুলেশন সমস্ত কিছুর সাথে দেখা যাবে যে ম্যাচ করছে না, এবং আপনি যত সুন্দর করেই তৈরি করেন না কেন, আপনি দেখতেছেন সুন্দর, কিন্তু সে সেটা দেখতে পাচ্ছে না সুন্দর করে। তাহলে আমাদের সেই কালার স্কিমটা কিরকম হবে সেই বিষয়ে আমরা জ্ঞান নিব। এবং দেখা যায় যে অনেক সময় আমরা ওয়েবসাইটের মধ্যে বাংলা লিখে থাকি, বাংলাটা কিভাবে লিখব, বা আমাদের ইংলিশ ফন্ট লিখলেও ইংলিশ ফন্ট, বিভিন্ন ফন্ট কিরকম ভাবে ওয়েবসাইটের মধ্যে দেয়া যায় সেটা খুব ভালো করে আমরা দেখব। বিল্ডিং অফ ফর্মস, তাহলে এই ফর্ম, যেটা ফর্মটাও আমরা সুন্দর করে দেখব। ম্যানেজ ট্যাগস ফর স্ক্রল প্রপার্টিজ, এখন আমাদের যে কোনো ইমেজ আমরা অ্যানিমেশন করতে পারি, তারপরে টেক্সটকে অ্যানিমেশন করতে পারি, বলতে পারি যে এটাকে আমি টেক্সটটাকে স্ক্রল করে নিয়ে গেলাম, সেই স্ক্রল অপশন অটোমেটিক স্ক্রল হতে পারে, মাউস ক্লিকে আপনার স্ক্রল হতে পারে। আহ, বিভিন্ন ধরনের স্ক্রল আইটেমগুলি বা ট্যাগগুলি আমরা দেখব খুব ভালো করে। আর সবশেষে হচ্ছে যে এমবেড ট্যাগস ফর ভিডিও অ্যান্ড অডিও, তাহলে এই যে আমরা ইউটিউবের একটা ভিডিও, সেটার এমবেড যে ট্যাগ, সেই ট্যাগটা আমাদের এইচটিএমএল কোডের মধ্যে ট্যাগ দিয়ে এটাকে যদি আমরা দিয়ে দিই, তখন ইউটিউবের ভিডিওগুলিও দেখা যাবে। যে কোনো অডিওর ট্যাগ দিলে, এবং এই অডিও ভিডিও ট্যাগ আমরা কিভাবে দিব, এমবেড কিভাবে করব, এমবেডের ট্যাগটা কিভাবে করব, সেই বিষয়গুলি দেখব। তাহলে এখানে আমরা কয়টা বিষয় দেখছি: বেসিক ট্যাগস, এট্রিবিউট, মেটাডাটা, ইমেজেস, ট্যাবল ট্যাগস, ওয়ার্কিং উইথ লিস্ট, ডিফারেন্ট লিঙ্কস, ব্লকস, ফ্রেমস অ্যান্ড আই ফ্রেমস, ওয়ার্কিং উইথ কালার্স অ্যান্ড fonts, building of forms, manage tags of scroll properties, embedded tags for uh, video and audio। এই হচ্ছে আমাদের, এই বিষয়গুলি আমরা শিখব। তাহলে আমরা আজকের মতো শুরু করছি এইচটিএমএল এর প্রথম ক্লাস এখান থেকে। আমরা তাহলে প্রথম অবস্থায় আমাদের এই কোডিংটা, এইচটিএমএল এর কোডগুলি লেখার জন্য আমাদের টেক্সট এডিটর নিতে হবে। তা এখন অনেক অনেক টেক্সট এডিটর আছে। টেক্সট এডিটর থেকে আমরা সাধারণত আহ, আমাদের কাছে খুবই পরিচিত হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তাহলে এছাড়াও আরো আরো অনেক টেক্সট এডিটর আছে, যেগুলি আপনি নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন।
তারপর আমি যেটা আহ, যেই টেক্সট এডিটরটা ইউজ করি সেটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি সেই টেক্সট এডিটরটাই ব্যবহার করি। তারপর এই তাহলে আমি আবারও স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, তাহলে এইখানে আমি প্রথমে যে নোট নোটপ্যাড C++ আর নোটপ্যাড প্লাস প্লাস কিভাবে আমরা ডাউনলোড করব এবং ইনস্টল করব সেটা দেখাচ্ছি। তাহলে এইখানে আমরা আমি এইখানে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করছি। এখন আপনারা যে কোনো ব্রাউজারেই আপনি এইভাবে গুগলে সার্চ দিলে, আমি এখন গুগল সার্চ করছি, তাহলে আপনার যে কোনো ব্রাউজারে গুগল সার্চ করলে নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস এইভাবে লিখে আমি সার্চ করলে দ্বিতীয়টাতে যাই। হ্যাঁ, তাহলে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এই ডাউনলোডের এই পেজটা চলে আসলো। আমি আমার গুগল ক্রোমের ব্রাউজারে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এই নোটপ্যাড প্লাস প্লাস এই উইন্ডোটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে এইখান থেকে আমি ডাউনলোডের মধ্যে, এইখানে বাম পাশে ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমি এইখান থেকে এই একেবারে লেটেস্ট যে ভার্সনটা না নিয়ে আমি ভার্সন 8.6.4 এটাতে ক্লিক করলাম। আমি এইটা ডাউনলোড করছি, এইটা ডাউনলোড। তাহলে প্রথমটার মধ্যেই ইনস্টলার, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা ডাউনলোড হবে। এটা জানতে চাচ্ছে আমি কোথায় সেভ করব। এখন আপনাদের ব্রাউজারের মধ্যে একেবারেই ডিফল্ট যে লোকেশন দেয়া থাকে যে ডাউনলোড ফোল্ডারেই এটা ডাউনলোড হবে। সেই ক্ষেত্রে আর এটা এখান থেকে ক্লিক করার পর আর জিজ্ঞেস করবে না কোথায় এটা সেভ হবে। আমার যেহেতু এখানে ব্রাউজারে বলা আছে যে আমার একটা ড্রাইভে আমি এটাকে সেভ করব, সেইভাবে ব্রাউজারকে ডাউনলোড অপশনটা সেভাবে দেয়া আছে, এজন্য আমাকে এই জায়গাটুকুতে নিয়ে আসলো যে আমি এর আগেও এই লোকেশনে একটা ড্রাইভ, এই ড্রাইভের মধ্যে এটা ডাউনলোডটা হবে। তাহলে আমি এটাকে সেভ দিয়ে দিলাম। তাহলে এইখান থেকে দেখেন যে এটা এখানে ডাউনলোড হয়ে গেল। এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এইখান থেকে আমি এটাকে ক্লিক করলে তখন এটা ইনস্টল হওয়ার জন্য রেডি হচ্ছে। তাহলে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে এটা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে এটা জানাচ্ছে, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে নেক্সট দিলাম। নেক্সট, এটা একেবারে ইনস্টলের একটা প্রসেস। তাহলে আই এগ্রি। কোথায় সেভ হবে? সি কোলন সি কোলন ব্যাকস্ল্যাশ প্রোগ্রাম ফাইলস ব্যাকস্ল্যাশ নোটপ্যাড প্লাস প্লাস, এই লোকেশনে আমার এটা সেভ হবে। তাহলে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আবারও নেক্সট দিলাম। নেক্সট, ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ। তাহলে আমি এটা যদি ক্লিক করে দেই তাহলে এটা আপনার আমার একটা আইকন, শর্টকাট আইকন ডেস্কটপে তৈরি হবে। তাহলে ইনস্টল দিয়ে দিলাম। ইনস্টল দেওয়ার পরে এটা আমার ডেস্কটপ আইকন একটা তৈরি হবে এবং এটা সি প্রোগ্রাম ফাইলসেও ইনস্টল হয়ে গেল। এই তাহলে কমপ্লিটেড। কমপ্লিটেড, এখানে রান নোটপ্যাড প্লাস প্লাস ভার্সন 8.6.4, এটা ফিনিশ দিয়ে দিলাম এবং আমার সাথে সাথে এটা রান করবে এটা বলা আছে। তাহলে আমি ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পরে এটা এইভাবে আহ, চলে আসলো। আম, তাহলে এইখান থেকে এটা আপডেটেড ভার্সন আমি ইনস্টল করব কিনা জিজ্ঞেস করছে। যেহেতু আমি একটা ওল্ড ভার্সন নিলাম,
এই জন্য সে আপডেট করব কিনা সেটা জিজ্ঞেস করছে, আমি নো দিয়ে দিলাম। নো দিয়ে দেওয়ার পরে আমি টোটাল আমি উইন্ডোটা বড় করলাম। এইখানে আমি ফাইল নিউ দেওয়ার সাথে সাথে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমি আমার কাজ শুরু করব। তাহলে এইখান থেকে প্রথমেই কাজ হচ্ছে যে আপনি একটা নোট টেক্সট এডিটর ওপেন করলেই সেটাকে আপনি সেভ করে নেবেন, এবং আপনার একটা ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের মধ্যে আপনি আপনার এই ফাইলটাকে টেক্সট ফাইলটাকে রাখবেন, এবং টেক্সট ফাইলটাকে .html নাম দিয়ে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML হিসেবে এটাকে প্রথমে সেভ করে নিতে হবে, তারপরে কাজ শুরু করবে। তাহলে আমি প্রথমে এটাকে সেভ করে নিচ্ছি। সেভ অ্যাজ, সেভ অ্যাজ আমি এটাকে আমার এই ড্রাইভের মধ্যে আমি সেভ করছি। আমি আমার ফাইলের একটা আমি আগে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ফোল্ডার ক্রিয়েট করলাম যে মাই নিউ HTML প্র্যাকটিস প্র্যাকটিস এইখান থেকে আমি এই ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, করার পরে ফাইলের নাম দিলাম যে নিউ HTML ফাইল। নিউ, এখন দেখেন নিচে সেভ এস টাইপ টেক্সট লেখা আছে যে এটা টেক্সট ফাইল হিসেবে সেভ হবে, কিন্তু এইখান থেকে আমাকে এটাকে সেভ করতে হবে HTML হিসাবে। তাহলে আমি নিচের দিকে যাই, নিচে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML। তাহলে এরকম আমি আগে নাম দিলাম নিউ HTML ফাইল .html। এই .html এটা এই ফাইল HTML হিসেবে সেভ করলে তখন এটা যদি আমি ব্রাউজারে ওপেন করি তখন এটা আমি এই টেক্সট এডিটরে যা কিছু করব সমস্ত কিছু ওয়েবসাইটের আকারে দেখাবে। তাহলে আমি এটা এখানে সেভ করলাম। সেভ করার পরে এখন আমি প্রথম দেখছি যে এইখানে একটা লেখা লিখি যে এটা আসলে কাজ করে কিনা সেটা দেখার জন্য আমি লিখলাম যে মাই my first assignment of HTML work। তাহলে আপনি এখানে কিছু লিখলেই সেভ দিতে হবে। এটা আপনি এখন একেবারে কুইক সেভ, যেটা কন্ট্রোল S দিলেই এটা সেভ হবে। আমি কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। যদিও আপনারা দেখতে পাচ্ছেন না আমি মানে কিভাবে সেভটা করলাম। এইখান থেকে আপনি সোজা সেভ দিলেও হবে, ফাইল মেনু থেকে আপনি সেভ দিলে হবে। আর আপনি কন্ট্রোল S যেটা কুইক, দেখেন যে ওই সেভের পাশে কন্ট্রোল S লেখা আছে, যেহেতু আমি অলরেডি সেভ করে ফেলেছি এই লেখাটা এজন্য আর সেভটা অ্যাক্টিভ না। তাহলে এইভাবে এটা গেল, সেভ হয়ে গেল। এখন এই ফাইলটা আমার আছে, আহ, ফাইলটা আছে তা দেখেন যে এর পাশে গুগল ক্রোমের লোগোটা আছে। যেহেতু আমার ব্রাউজার ডিফল্ট ব্রাউজার ক্রোম, গুগল ক্রোম, এই জন্যই কিন্তু আপনার এই এটা দেখাচ্ছে এরকম ক্রোমের আইকন দেখাচ্ছে। যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট এক্সপ্লোরার যদি ডিফল্ট থাকে তাহলে ইন্টারনেট এক্সপ্লোরারের আইকন দেখাবে। যদি মজিলা ফায়ারফক্স ডিফল্ট ব্রাউজার থাকে তাহলে সেইটার মজিলা ফায়ারফক্সের আইকন দেখাবে। এখন
এটা একেবারে আমি রাইট মাউস দিয়ে আমি যদি ওপেন দেই, তাহলে ওপেন উইথ গুগল ক্রোম, তাহলে আমি গুগল ক্রোমে আমি ওপেন দিলাম। দেখেন যে আমি লিখলাম মাই ফার্স্ট অ্যাসাইনমেন্ট অফ এইচটিএমএল ওয়ার্ক, লেখাটা চলে আসছে। কিন্তু আমরা তো এইভাবে শুধু লেখা লিখে এটাকে রান করাবো না। আমরা এইখানে এইচটিএমএল এর যে ফরম্যাট, সেই ফরম্যাট অনুযায়ী আমরা এই লেখাগুলি লিখব। তাহলে আবারও আমি এখানে চলে যাই, যে দেখেন যে এইখানে আমি ফার্স্টে লিখে দিলাম যে এইখানে আমি এটা গ্রেটার দেন আর স্মলার দেন এইভাবে ট্যাগগুলি লিখতে হয়। তাহলে এই ট্যাগের কথাটা যখন চলে আসলো, তখন আমি ট্যাগ কত রকমের সেটা একটু বলি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ক্লোজ ট্যাগ, আরেকটা হলো ওপেন ট্যাগ। তাহলে এই আমি এখন এখানে লিখে দিলাম H1, H1 ব্র্যাকেট মানে স্মলার দেন এই, আর লাস্টে আবার লিখে দিলাম এটাকে ক্লোজ করতে হবে H1। এটা হচ্ছে যে হেডিং, এখানে এইচটিএমএল এর যেটা হচ্ছে যে আপনার ডিফল্ট যে হেডিং গুলি থাকে H1 থেকে H6 পর্যন্ত। তাহলে সেই H1 H2 যেটাই আমি প্রথমে এটাকে H1 লিখলাম, তা পিছনে আবার সেটাকে আবার H1 এই এই দিলাম। কিন্তু এটাকে ক্লোজ করতে গেলে সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ যেটাকে বলে সেটা দিতে হয়। তাহলে এইটুক আমি করলাম। করার পরে আবারও এখন দেখেন আমি ফাইলে গেলে সেভটা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। তাহলে আমি এইখান থেকে সেভ দিতে পারি, সেভ দিতে পারি বা কন্ট্রোল S দিলেও সেভ হবে। তাহলে আমার এটা সেভ হয়ে গেল। এখন আমি ব্রাউজারে যাই, আমি ব্রাউজারে গিয়ে শুধুমাত্র এখানে একটা রিফ্রেশ দিব। এখন এই যে রিফ্রেশ বাটনটা বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন জায়গায় থাকে। তাহলে আমার যেহেতু গুগল ক্রোম, আমি গুগল ক্রোমের মধ্যে রিফ্রেশ দিলাম। দেখেন যে এটা আমার মাই ফার্স্ট অ্যাসাইনমেন্ট অফ এইচটিএমএল ওয়ার্ক, এটা একটু বোল্ড এবং একটু বড়, এবং এটা একেবারে H1 এইচটিএমএল এর যেই ডিফল্ট টেক্সট, H1 এর টেক্সট যেটা, সেটাই এখানে চলে আসে। তাহলে আমরা এইখানে একটা ট্যাগ ইউজ করলাম H1, কিন্তু H1 সম্বন্ধে আমরা পরবর্তীতে আমরা জানবো। H1 থেকে H6 পর্যন্ত আমরা আহ, জানবো। কিন্তু তার আগে ডকুমেন্টটা রেডি করার জন্য আমাদের কিছু ফরম্যাট আগে তৈরি করে নিতে হয়। মানে এইচটিএমএল এর কোডগুলি লেখার জন্য, ট্যাগগুলি লেখার জন্য আমাদেরকে প্রথমেই নোট C++-এর এই এই আমি আবারও ওপেন করলাম। এইখান থেকে আমাকে প্রথমে আমি প্রথম লাইনে লিখতে হবে যে সবসময় ট্যাগ লেখার জন্য আমাকে এইভাবে আহ, মানে গ্রেটার দেন, স্মলার দেন, বা এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটও বলতে পারেন, অনেকে এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে। তাহলে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে পারি, আমি গ্রেটার দেন, স্মলার দেন, এবং তার মাঝখানে আমাকে ট্যাগ লিখতে হয়। তাহলে এইখানে এইভাবে প্রথম লিখতে হয় ডক টাইপ, ডক টাইপ, তারপরে HTML, HTML, তারপরে এটার অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করলাম। তারপরে আবার আমাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু করলাম, শুরু করে আমাকে
আবারও লিখতে হয় HTML, ক্লোজ করলাম। আমরা HTML এর একটা হেডিং দিব, এই জন্য আমরা আবারও অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, লিখলাম হেড, হেড এই, আর আবারও অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে হেড, হেড টু হেড, এইভাবে বলতে পারি যে প্রথমে হেড শুরু করলাম এবং হেডটাকে শেষ করলাম। তাহলে শেষ করতে গেলে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপরে ওই ট্যাগটা লিখতে হয়, তাহলে এটা ক্লোজ হয়। তাহলে আমরা এটাকে ক্লোজ ট্যাগ বলতে পারি। তাহলে আমি লিখলাম ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে হেড এই। এখন এই যে হেড শুরু করলাম, আমি এইভাবে এটা এইখানে আমি হেড থেকে হেড, এখানে আমরা প্রথমে আরেকটা ট্যাগ নিচ্ছি, টাইটেল, TITLE, টাইটেল, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, আর আবারও নিচে এইখানে টাইটেলটা ক্লোজ করব। তাহলে ফরওয়ার্ড স্ল্যাশ টাইটেল, ফরওয়ার্ড স্ল্যাশ টাইটেল, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এখন আমি যদি ঠিক মাঝখানে লিখি যে দিস ইজ মাই HTML টাইটেল, টাইটেল, এটা আমার এই টাইটেল আর টাইটেল ক্লোজ এর মাঝখানে আমি লিখলাম। এখন আমি কন্ট্রোল S দিলাম, মানে আমি সেভ করলাম। সেভ করার পরে আমি আবারও ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে আমি আহ, এখানে আর কোন, আমার তো ফাইলটা এখানে ওপেনই আছে, শুধুমাত্র আমি রিফ্রেশ দিব। তাহলে এখানে টাইটেলটা হচ্ছে, দেখেন যে উপরে এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দিস ইজ মাই HTML টাইটেল। এই টাইটেল হচ্ছে সেই টাইটেল যে আমি আমার HTML এর টাইটেলটা দিলাম এবং এইখানে চলে আসে। তাহলে আমি আবারও নোটপ্যাডে চলে যাই। তারপরে হচ্ছে যে আমি এই HTML এর বা এই ওয়েবসাইটের বডি শুরু করব। বডি মানে আমার ওয়েবসাইটের কাজটা এইখান থেকে শুরু হবে। তার মানে আমি এইখানে নিলাম একটা ট্যাগ নিলাম, বডি, বডি অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, আর আবারও এইখানে অ্যাঙ্গেল স্ল্যাশ বডি। এটার মধ্যে এখন আমি এই বডি টু বডি আমি আমার এই ওয়েবসাইটের কাজ শুরু করব। তাহলে এইখানে আবারও আমি লিখছি, আচ্ছা একদম উপরে যেটা ছিল যে এই, আচ্ছা ঠিক আছে, তাহলে এইখান থেকে ধরেন আমি H1 আবারও শুরু করছি, যে H1 ক্লোজ। আমি একই লাইনে লিখে যেতে পারি। আম, সেটা আমি লিখলাম দিস ইজ মাই
ফার্স্ট হেডিং হেডিং তারপরে আবারও হেডিংটাকে ক্লোজ করতে হবে। হেডিংটাকে ক্লোজ করার জন্য আমি আবার স্ল্যাশ H1 অ্যাঙ্গেল শেষ করলাম এই। তাহলে H1 শেষ ট্যাগ। এটাকে কন্ট্রোল S দিয়ে সেভ করি। কন্ট্রোল S দিয়ে সেভ করার পরে আমি আবারও আমার এখানে যাই, যাওয়ার পরে রিফ্রেশ দিলাম। মাই ফার্স্ট দিস ইজ মাই ফার্স্ট হেডিং। তাহলে H1 আবারও নোট প্যাডে আসি। নোট প্যাডের মধ্যে এই লাইনটা আমি টোটালটুকু কপি করি, কন্ট্রোল C, তারপরে কন্ট্রোল V, তারপরে কন্ট্রোল V, কন্ট্রোল V, কন্ট্রোল V, কন্ট্রোল V। তাহলে আমি এইখানে লিখে দিলাম H2, এইখানে H2 শেষ করলাম। এখন আপনি বলতে পারেন যে এই একেবারে H1 H2 বলছি, কিন্তু মানে এটা কি জিনিস, এটা আহ, আস্তে আস্তে আমরা তার গভীরে যাব। তা এখানে আমরা H2 ক্লোজ করলাম। তাহলে এটা H3, শুধুমাত্র H1 H2 H3 আপ টু H6 পর্যন্ত কিরকম টেক্সটগুলি আসে সেটা বোঝানোর জন্য আমি এই প্রত্যেকটা হেডিং লিখছি। তাহলে H4 H4 শেষ করলাম, H4, তারপরে H5 H5 আর H5 শেষ করলাম। তারপরে H6 আর H6 ক্লোজ। তাহলে এই বডি টু বডি H1 H2 H3 লিখলাম। লেখার পরে কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। আমি ব্রাউজারে যাই, ব্রাউজারে দিয়ে রিফ্রেশ করি। দেখেন যে প্রথমটা বড় H1, পরে আরেকটু ছোট H2, তারপরেরটা আরো ছোট H3, H4, H5, H6। তাহলে আমরা বিভিন্ন জায়গায় প্যারাগ্রাফ লিখতে গেলে হয়তো ধরেন যে আমরা H4 ইউজ করলাম, আমরা যখন একটা হেডিং লিখব তখন H1 নিলাম। এইভাবে আমরা একের পরে এক এইভাবে H1 H2 H3 এইভাবে আমরা এটা করব। টেক্সট টেক্সটের ফন্টের সাইজটা আমরা ডিফল্ট যে ফন্টের সাইজ H1 আপ টু H6 সেই ফন্টের স্টাইলগুলি আমরা এখানে ইউজ করব, কিন্তু পরবর্তীতে আমরা বিভিন্ন ফন্ট ইউজ করব, সেটা তো আমরা পরবর্তী লেসনগুলিতে আমরা দেখবই। কিন্তু আপাতত কিভাবে H1 H2 H3 লিখতে হয় সেটা জেনে রাখেন। তাহলে আমি আবার নোটপ্যাডে যাচ্ছি। এখন দেখেন যে H1 এখানে, আর টোটালি আমি আহ, এইখানে আহ, এইখানে আমি সবগুলি কেটে দিচ্ছি।
আমি উপরে H1 আর এইখানে আমি দিয়ে দিলাম H1। তাহলে আমার প্রত্যেকটা লাইন আমি চাচ্ছি যে সব H1 হবে। তাহলে উপরে H1 এবং নিচে H1 ক্লোজ। এটা আপনি ইচ্ছা করলে এরকম নিচেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, পাশাপাশি লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে Ctrl+S দিয়ে দিলাম, মানে সেভ করলাম ফাইলটা। আমি ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম। দেখেন যে এখানে আমার প্রত্যেকটা লেখা কি বলে যে H1 হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে এক লাইনে লেখা হয়ে গেছে, এক লাইনে লেখা হয়ে গেছে। কিন্তু যদি আমরা এই আগের যেই এক লাইনের নিচে আরেক লাইন ছিল এইভাবে যদি আমরা রাখতে চাই, তাহলে যদি আমরা এইখানে আসলাম, এইখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এখানে লিখলাম BR, BR একটা স্পেস দিতে হবে, তারপরে স্ল্যাশ, তারপরে অ্যাঙ্গেল ক্লোজ করে দিলাম। এরকম আমি এইটুক জায়গা শুধু কপি করে নেই, Ctrl+C দিয়ে কপি করে নিয়ে Ctrl+V, হলো না কেন? তাহলে আবার লিখি BR স্পেস, BR এর পরে স্পেস, তারপরে হচ্ছে স্ল্যাশ, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এখানে আবার অ্যাঙ্গেল BR, BR স্পেস স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এই তিনটা দিয়েই দেখায় যে রেজাল্টটা কি আসে। তাহলে আহ, সব জায়গায় তো একই লেখা, এই জন্য আমি এইখানে 1 লিখে দিচ্ছি, এইখানে 2 লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন, ডিফারেন্সটা বুঝতে পারবেন। আর 2, তারপরে এইখানে লিখলাম 3। এখন Ctrl+S দিয়ে আপনি এখানে কিছু লিখলেই সেভ দিতে হবে, বারবার বলছি। যদি আপনি সেভ না দেন, ওইখানে গিয়ে রিফ্রেশ দিলে দেখবেন কিছুই হচ্ছে না, তখন মাথাটা গরম হবে। এই জন্য বারবারই এখানে কিছু লিখলেই সেভ দিতে হবে। তাহলে সেভ দিলাম আমি। দেখেন, দিস ইজ মাই ফার্স্ট হেডিং 1, দিস ইজ মাই ফার্স্ট হেডিং 2, 3, আবারও ঠিক নিচে নিচে চলে আসে। আবারও নোটপ্যাডে আসলাম, দেখেন যে এইখানে BR এর পরে স্পেস দেওয়া হয়েছে। এটা যেটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি যে এই ট্যাগটা ব্যবহার করার কারণে স্যার এটা একের পর এক লাইন আসতেছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এইখানে যখন আমরা স্পেস দিব না, হ্যাঁ, তখন এটা কিন্তু আমার ক্লোজ ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে। কিন্তু আমি যখন এখানে স্পেস দিয়ে দিলাম, এটা হলো ওপেন ট্যাগ, মানে এটার আর ক্লোজ করতে হয় না। এটা আহ, একেবারেই আলাদা আরেকটা লাইন হিসেবে চলে আসবে। তাহলে দেখেন যে বিআর দিলাম, বিআর দিয়ে এইখানে আমি আবার লিখলাম মাই নেম ইজ মবিন। আবারও আমি অ্যাঙ্গেল দিলাম বিআর, বিআর স্পেস স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ দিয়ে আবারও লিখলাম মাই এজ ইজ 50। আচ্ছা, এইটুক পর্যন্ত থাকুক। তাহলে আমি Ctrl+S দিলাম, দিয়ে চলে আসলাম এইখানে। এখানে আসার পরে আচ্ছা, এইখানে না, এইখানে আমি ব্রাউজারে আসলাম, ব্রাউজারে এসে রিফ্রেশ দিলাম। তাহলে কি হলো দেখেন যে মাই নেম ইজ মবিন,
মাই এজ ইজ 50, দিস ইজ মাই ফার্স্ট হেডিং। যেহেতু পরবর্তী এই তিন জায়গাতেই আমি নন ক্লোজার যেই ট্যাগ, নন ক্লোজার ট্যাগ দিয়ে আমি লিখলাম, তারপরেও দেখেন যে এইভাবে এক লাইনের নিচে আরেক লাইন চলে আসছে। কিন্তু আমরা যদি বিআর এর পরে স্পেস না দিয়ে লিখি, তাহলে আমাদের আবারও ব্রেকটাকে ক্লোজ করতে হবে, মানে আবারও স্ল্যাশ দিয়ে বিআর লিখলে তখন এটা মানে ব্রেক হবে। তাহলে নোটপ্যাডে আসি। তো এখন আমি প্রত্যেকটা জায়গায় যদি এরকম ভাবে ব্রেক দিয়ে দেই, তাহলে প্রত্যেকটা লাইন আবারও নিচে আলাদা নিচে, আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আলাদা আলাদা এইভাবে হয়ে যাবে। তাহলে আমি বডি টু বডি এখানে এই H1 থেকে H1 শেষ করলাম। আবার এর আগে আমি দেখালাম প্রত্যেকটা লাইনের আগে H2 দিয়ে H2 শেষ করলাম, H3 দিয়ে শুরু করে H3 শেষ করলাম, এইভাবে H6 পর্যন্ত। আবার একেবারে প্রথমে H1 শেষে H1 দিলে প্রত্যেকটাই H1 একই, হয়ে গেল। মানে একই ফন্টে চলে আসবে, হ্যাঁ, একই আহ, সাইজের ফন্ট হয়। হ্যাঁ, একই হেডিং বলবো এটাকে, হেডিং। হ্যাঁ, H1, এই H1 হয়ে গেল। এখন আমি H1 এখানে লিখলাম, আর এইখানে আবারও লিখলাম H2, অ্যাঙ্গেল ব্র্যাকেট H2 ক্লোজ। তাহলে H2, আর এইখানে আমি আবার দিলাম স্ল্যাশ H2 অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পরে আমি ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে রিফ্রেশ দিলাম। তাহলে কি হলো, আমার এই লাইনটা আমি তিনটা লাইন ব্রেক দিয়ে দিয়ে নিচে করলাম, আর এটা H2, এটাও ব্রেক ব্রেক, কিন্তু এটা H2 হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন তো যে এই ডিফারেন্সটা কিভাবে আমরা করব আর কি। ট্যাগগুলো বসে যায়। তাহলে আমরা আর একটা ট্যাগ দেখে আজকের ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত বডি টু বডি H1, H2, H3 আপ টু H6 বিভিন্নভাবে সাজানোটা দেখলাম। এখন আমরা ঠিক তার পরে প্যারাগ্রাফ টেক্সট লিখব। প্যারাগ্রাফ টেক্সট লিখব, এটা এই সেটার ট্যাগটা আমরা এখন দেখব। আমি স্ক্রিন শেয়ার করি। তাহলে আমি নোটপ্যাড প্লাসে চলে যাই। আচ্ছা, যেটা হচ্ছে যে আসলে আমি এই নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করি না। আম, আমি মেইনলি ইউজ করি, আম, এটা হচ্ছে সাবলাইম, সাবলাইম টেক্সট এডিটর। সাবলাইম টেক্সট এডিটর। তারপরেও আমরা এইখানে আবারও ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে এসে এখানে আমি সার্চে দেই টপ 10 টেক্সট এডিটর ফর HTML টেক্সট এডিটর, টেক্সট এডিট, টেক্সট এডিটর, এডিটরই দিলাম। এখন দেখেন যে এই 10টা, 9টা, 10টায় যে এখানে 15টা রেজাল্ট দিয়ে দিছে, যে এইসব নোটপ্যাডের মধ্যেও আমরা এই তাহলে আপনারা এই যে কোনো টেক্সট এডিটর দিয়েই আপনারা এই HTML এর কোড
কোড বলাটা ঠিক হবে না, এটাকে আমি ট্যাগ বলতে পারি। এইচটিএমএল এর ট্যাগ গুলি আমি লিখবো, এইচটিএমএল এর এলিমেন্ট আমি লিখবো। এখন এই এলিমেন্ট কি জিনিস, ট্যাগ কি জিনিস, এগুলি আমরা পর্যায়ক্রমে জানবো। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে একেবারেই আমি ধরেন এটাকে এইচটিএমএল এর ট্যাগ আমি বলছি। তাহলে আমি ইউজ করি সাবলাইম টেক্সট এডিটর। সাবলাইম, এখানে আবারও আমি সাবলাইম টেক্সট এডিটর ডাউনলোড এই লিখলাম। এইখান থেকে আমি সাবলাইম টেক্সট, এইখান থেকে উইন্ডোজ ভার্সন 4169 উইন্ডোজের জন্য আমি নিব। এখান থেকে আমি এখান থেকে এটাকে সেভ করি। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে ইনস্টল করছি। ইনস্টল, আবারও সেটা ইনস্টল হবে সেই প্রোগ্রাম ফাইলসে, এবং তার ডিরেক্টরি হচ্ছে সাবলাইম টেক্সট। নেক্সটে ক্লিক করলাম। অ্যাড অ্যাড টু এক্সপ্লোরার কনটেক্সট মেনু, এইটার দরকার নাই, আমি নেক্সট দিলাম। ইনস্টল দিলাম, ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পরে আমি আমি দেখি ডেস্কটপে তো চলে আসার কথা। তাহলে এখান থেকে আমি একটা শর্টকাট তৈরি করি। নিউ শর্টকাট, শর্টকাট আমি এখান থেকে দিস পিসি, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, তারপরে সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সটের এখানে আমার সাবলাইম টেক্সট ইএক্সি, এটা আমি শর্টকাট করে নিচ্ছি। সাবলাইম টেক্সট ইএক্সি, ইএক্সি টুকু বাদ দিয়ে দেই, শুধুমাত্র ফিনিশ। এটা হলো আমার সেই এডিটর। তাহলে একই রকম ভাবে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে যা করব এখানেও তাই করব, কিন্তু একটু ডিফারেন্স যেটা হচ্ছে যে আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করি। এখানে ওপেন করার পরে দেখেন আমি যদি একটা ট্যাগ লিখি তাহলে এটা কিভাবে ক্লোজ করতে হবে অটোমেটিক্যালি চলে আসে, বা আমি যে কোনো একটা ট্যাগ লিখলে এখানে সাজেশন দেয়। এই জন্য এই এই এডিটরটা আমার কাছে একটু প্রিয় আর কি। তাহলে আমি দিলাম H1, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, এটা ক্লোজ। তারপরে এখানে হেড, এই যে দেখেন যে আমি উপরে হেড লিখলাম, এখন নিচে আমি স্ল্যাশ দেওয়ার সাথে সাথে আমাকে হেডটা লিখে দিছে।
আমার আর লিখতে হয় নাই। হেড হেড এবং হেড ক্লোজ আমাকে অটোমেটিক্যালি দিয়ে দিল যে এই এটা এখন এটা ক্লোজ করতে হবে, হেডটাকে ক্লোজ করতে হবে। তো এইখানে আমি আবারও লিখলাম টাইটেল, TITLE, তাহলে ক্লোজ এটা দিলাম। আর এইখানে এসে আমি আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট TI, না আমি শুধুমাত্র স্ল্যাশ দিব। তাহলেই দেখেন আমি স্ল্যাশ দেওয়ার সাথে সাথে সে টাইটেলটা লিখে দিল। তার মানে কি আমার টাইটেল এবং টাইটেল এর মাঝখান মানে আমি টাইটেলটাকে ক্লোজ করছি এইভাবে। তাহলে এইখানে আমি লিখে দিলাম দিস ইজ মাই HTML টাইটেল, এই লিখে দিয়ে আমি কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। কন্ট্রোল S দিয়ে সেভ করে আমি ব্রাউজারে যাই, গিয়ে এটা হলো আমার সেই সাবলাইম টেক্সট। এটা আমি, না আমি তো সেভ এস করে আলাদা ফাইল করেছি, সেই ফাইলটা ওপেন করতে হবে। তাহলে আমি এখানে আসি, এখানে আসার পরে আমার ফাইলটা হচ্ছে এই যে এইটা, এটা একদমই ক্রোমের আইকন এইভাবে দেখাচ্ছে। তাহলে আমি এইখান থেকে ওপেন দিলাম, ওপেন দিলাম। এইখানে দেখেন যে দিস ইজ মাই HTML টাইটেল। এই যে আমি টাইটেল লিখলাম, আর যেহেতু ভিতরে বডিতে কিছুই এখনো লেখা হয় নাই, এই জন্য এখানে ফাঁকা। রিফ্রেশ দিলেও এটা ফাঁকাই দেখাবে। তাহলে আমরা টেক্সট এডিটর হিসাবে এটা ইউজ করব, এই সাবলাইম টেক্সট এডিটর, এটা ইউজ করব। তাহলে আমি এখানে এই দিয়ে বডি লিখি, বডি, এইখানে আবার ব্র্যাকেট দিয়ে স্ল্যাশ দিলাম, সে অটোমেটিক্যালি আমাকে বডি ক্লোজ দিয়ে দিল। তাহলে আমি আজকের মতো এইখানেই আমাদের HTML এর প্রথম ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আগামী দিনে আমরা আরো নতুন নতুন টপিক এবং নতুন ট্যাগ নিয়ে, HTML এর বিভিন্ন ট্যাগ নিয়ে আমরা কাজ করব।